সবাই রেডি? শুরু করব। শুরু করব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10। আমার ডান পাশে আছে র্যাব 4-এর সিবিসি 1-এর কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি নিয়তি রয়। আমার বাম পাশে আছে র্যাব 10-এর সিপিএইচসির স্কোয়াড কমান্ডার এএসপি সাজেদুল ইসলাম। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে গতকাল একটা ঘটনা ঘটেছিল, আপনারা সবাই অবগত আছেন যে রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমানকে হত্যা করা হয়েছে গুলি করে। আমরা সেই অপরাধীকে গ্রেপ্তার করেছি এবং যেই অস্ত্র দিয়ে গুলি করেছিল সেই অস্ত্র এবং গুলি আমরা উদ্ধার করেছি। আপনারা জানেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে র্যাব জনগণের আস্থা অর্জন করেছে। সাম্প্রতিক বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার আসামি গ্রেপ্তারের মাধ্যমে র্যাবের ভূমিকা আরও সুদৃঢ় হয়েছে। গত 11 ডিসেম্বর 2025 তারিখ দুপুর আনুমানিক 12 ঘটিকার সময় রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন শ্যামবাজার এলাকায় মাওলাবক চক্ষু হাসপাতালের সামনে ব্যবসায়িক বিরোধের জেরে শ্যামবাজার কাঁচা বাজার মালিক সমিতির সাবেক সভাপতি ও মশলা ব্যবসায়ী আব্দুর রহমান বয়স 55-কে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ডিএমপির সূত্রাপুর থানায় একটা হত্যা মামলা রুজু হয়। সেই মামলা নাম্বার হলো 7 তারিখ 11/12/2025 খ্রিস্টাব্দ, ধারা 302/34 পেনাল কোড। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং র্যাব আসামিদের গ্রেপ্তারে তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে গত 11 ডিসেম্বর 2025 তারিখ রাত আনুমানিক 22টা 5 ঘটিকার সময় র্যাব 10-এর একটি চৌকস আভিযানিক দল এবং র্যাব 4-এর সহযোগিতায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিএমপি দারুস সালাম থানাধীন কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি এমামুল এহসান নয়ন, বয়স 46, পিতা রহমতুল্লাহ, শ্যামপুর থানা কদমতলী, ডিএমপি ঢাকা, এবং তার সহযোগী অয়ন গাঙ্গুলি পলাশ, বয়স 44, পিতা মৃত নরেশ গাঙ্গুলি, শাহপরান থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা। এই দুইজনকে ঘটনার 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামি এমামুল এহসান নয়নকে জিজ্ঞাসাবাদে ডিএমপির শ্যামপুর থানা এলাকা হতে একটি বিদেশি রিভলভার, 20 রাউন্ড তাজা কার্তুজ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি ফায়ার করা কার্তুজের খোসা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত সহ গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে আসামি এমামুল এহসান নয়ন রহমতুল্লাহ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও মশলার ব্যবসায়ী। ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে 2024 সালের অক্টোবরে ভিকটিম আব্দুর রহমানের মাধ্যমে 60 লাখ টাকায় শ্যামবাজার কাঁচা বাজারের একটি দোকান ক্রয় করেন। দোকান হস্তান্তরের সময় ভিকটিম তার কাছে অতিরিক্ত আরো 24 লাখ টাকা দাবি করলে তাদের মধ্যে তীব্র ব্যবসায়িক বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধ থেকেই নয়ন প্রায় 1 বছর ধরে ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে এবং আসামি নয়ন ভিকটিমের গতিবিধি গোপনে পর্যবেক্ষণ করে। পরিকল্পনার অংশ হিসেবে গত সেপ্টেম্বর মাসে 1,05,000 টাকায়
একটি বিদেশি রিভলভার ও কার্তুজ ক্রয় করে এবং নেপালে পলায়নের উদ্দেশ্যে নেপালের নন অন অ্যারাইভাল ভিসার জন্য অনলাইনে আবেদন করে এবং 13 তারিখের বিমানের টিকিটও ক্রয় করে। পরিকল্পনা অনুযায়ী গত 11 ডিসেম্বর সকাল 9:30 ঘটিকায় নয়ন তার স্ত্রীর ভাই পলাশের সঙ্গে পোস্তগোলায় দেখা করে এবং হত্যার চূড়ান্ত ছক তৈরি করে। পরবর্তীতে ভিকটিম আব্দুর রহমান মাওলা বক্সের গলি দিয়ে দোকানে যাওয়ার সময় চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে নয়ন হাতে থাকা বিদেশি রিভলভার দিয়ে প্রথমে বুকে গুলি করে। বুকে গুলি করার পরে ভিকটিম যখন মাটিতে পড়ে যায় তখন তার মাথায় গুলি করে তাকে হত্যা করে। ঘটনার পর তারা বিভিন্ন জায়গায় পলায়নের চেষ্টা করে। প্রথমে তারা যায় নারায়ণগঞ্জ, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে। তারপর দেখলো যে নারায়ণগঞ্জ এইখানেও তাদের জন্য নিরাপদ না। তারপর সেখান থেকে মিরপুর 10 থেকে কল্যাণপুর বাস স্ট্যান্ডে যায়। আমরা জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি যে ওইখান থেকে সে টিকিট কাটবে, টিকিট কেটে তারা কুয়াকাটার ওই দিকে যাবে। অর্থাৎ গতকাল তো ছিল 11 তারিখ আর তার ফ্লাইট ছিল 13 তারিখ। এই যে মাঝখানে যে সময়টা, এই সময়টা জিজ্ঞাসাবাদে যেটা মনে হয়েছে সে এক জায়গায় স্থির থাকতে চায় নাই ধরা পড়ার ভয়ে। সে চাচ্ছিল যে সে লং ডিস্টেন্সে বিভিন্ন জায়গায় মুভমেন্টে থাকতে, আর যখন সময় হবে তখনই সে বিমানে উঠে যাবে। কিন্তু আলটিমেটলি সেটা হয় নাই। সে কল্যাণপুর যাওয়ার সময় সেই বাস স্ট্যান্ডে কুয়াকাটা যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল কল্যাণপুর বাস স্ট্যান্ডেই র্যাবের হাতে আটক হয়। র্যাব সর্বদা দেশের আইন শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, ছিনতাই, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে বদ্ধপরিকর। জনগণের সহযোগিতা ও তথ্য প্রদান র্যাবের কার্যক্রমকে আরো গতিশীল করছে। র্যাব বিশ্বাস করে জনগণের নিরাপত্তাই র্যাবের অঙ্গীকার। ধন্যবাদ। যদি প্রশ্ন থাকে। আমরা সেটা, আপনারা তো জানেন যে আমরা 2জন অপরাধীকে আমরা গতকাল গ্রেপ্তার করেছি, গভীর রাতে গ্রেপ্তার করেছি। এই প্রক্রিয়া চলতেছে এবং কার কাছ থেকে কিনেছে সেইটাও আমাদের চলতেছে, সেটা কার্যক্রম চলতেছে, সেটাও নির্ণয় করার জন্য, তাকে আইডেন্টিফাই করার জন্য। এটা সুন্দর কোয়েশ্চেন। বিশেষ করে আমাদের র্যাবের যে অস্ত্র, র্যাব 10-এর যে অস্ত্রগুলো আমাদের লুট হয়েছিল, 50%-এর বেশি অস্ত্রই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় অভিযান করে অস্ত্র এবং গোলাবারুদ 50%-এর বেশি আমরা উদ্ধার করেছি। বাকি যেগুলো এখনো উদ্ধার হয়নি সেগুলো উদ্ধার করার জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। মাঝে মধ্যে আপনারা খবর পান যে আমরা পুলিশের লুট হওয়া অস্ত্র, র্যাবের লুট হওয়া অস্ত্র আমরা উদ্ধার করেছি। আর অস্ত্র উদ্ধারে এবং সন্ত্রাস দমনে আমাদের অভিযান গতিশীল আছে এবং আরো নির্বাচনকে সামনে রেখে আমাদের অভিযানিক যে কার্যক্রম সেটা আরো জোরদার করা হচ্ছে। ইনশাল্লাহ আমরা অপরাধী যেই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় নিয়ে আসতে আমরা সক্ষম হব। তার মানে তার সাথে প্রিভিয়াস অনেক ধরনের ঝামেলা ছিল। বিষয়টা কি এটা কিনা এটা একটু ক্লিয়ার করবেন। আর যিনি মারা গেছেন আব্দুর রহমান, তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, খুব সুন্দর কোয়েশ্চেন। ফার্স্টে আমি বলি যে যে ভিকটিম, এই ভিকটিম আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে ভিকটিম ওইখানে যেই বাজারে তাদের দোকানটা ছিল সেই দোকানের সে সভাপতি, সেই বাজারের সে সভাপতি ছিল। সভাপতি যদিও সিটি কর্পোরেশন থেকে ওইভাবে নিয়োগ দেয় না, বাট সে, আমরা যেটা বুঝেছি যে অলিখিতভাবে সে সভাপতি ছিল। মোটামুটি বাজারের যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো বিষয় আলটিমেটলি তার মাধ্যমেই সমাধান হতো, সেটা আমরা পেয়েছি। আর রাজনৈতিক বিষয় যেটা, যেহেতু আমরা খুব বেশি সময় পাই নাই, আমরা তো আসলে ভিকটিমকে ভিকটিম হিসেবেই দেখতেছি। আমাদের আসলে টার্গেটটাই ছিল যে অপরাধীকে আগে গ্রেপ্তার করা, তারপরে এটার মামলা হয়েছে, মামলা তদন্তে আসলে সবকিছু বের হয়ে আসবে, আপনার যে পলিটিক্যাল যে আইডেন্টিটি। আর ব্যবসায়িক যেটা, যে দুজনের ব্যবসা যেহেতু একই টাইপের, যে ভিকটিমেরও কিন্তু আপনার মশলার ব্যবসা এবং যে অপরাধী সেও কিন্তু আপনার মশলার ব্যবসায়ী, আগে থেকেই তাদের মধ্যে পরিচয় ছিল। আচ্ছা, জি জি
বিরোধটা কিন্তু আমি আগে বলেছি, সেটা আরেকটু আমি বলি যে ওইখানে যে বাজারটা, সেই বাজারে যে অপরাধী আমরা যাকে গ্রেপ্তার করেছি তার একটা নতুন একটা দোকান ক্রয় করে 60 লক্ষ টাকা দিয়ে। সেই দোকান ক্রয় করার পরে আমরা যেটা জিজ্ঞাসাবাদে জেনেছি যে এইখানে একটু ঝামেলা ছিল, মালিকানা নিয়ে যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব থাকে, এরকম একটু ঝামেলা ছিল। হয়তোবা এইটাকেই কাজে লাগিয়ে, যার মাধ্যমে মানে ভিকটিমের মাধ্যমে এই জিনিসটা সে সে যেহেতু অনেক পাওয়ারফুল মনে হচ্ছে, মানে যাকে আমরা গ্রেপ্তার করেছি তাকে খুব প্রভাবশালী মনে হয়েছিল, সে এই জায়গাটা নিয়ে সমস্যা থাকা সত্ত্বেও জায়গাটা সে কেনে। এবং ভিকটিমের মাধ্যমে যেহেতু কেনে, ভিকটিম তার কাছে অতিরিক্ত টাকা দাবি করেছিল 24 লক্ষ টাকা। এবং বিভিন্ন সময় কিস্তিতে সে প্রথমে 20 লক্ষ টাকার মতো পরিশোধ করে, 5 লাখ টাকা করে 4 কিস্তিতে 20 লক্ষ টাকা পরিশোধ করে। বাকি যেই 4 লক্ষ টাকা, সেই 4 লক্ষ টাকা সে বিভিন্নভাবে কষ্ট করে 4 লক্ষ টাকা দেয়। তার দাবি ছিল 5 লক্ষ টাকা। কিন্তু সে যে এত কষ্ট করে, যে অপরাধী, তার ভাষ্যমতে বোঝা গিয়েছে যে সে অনেক বড় ব্যবসায়ী ছিল এক সময়, 2015-16 সালের দিকে। তার ব্যবসা বিভিন্ন কারণে তার ব্যবসায় মার খেয়েছে। সে বলে যে তার একটা লিমিটেড কোম্পানি ছিল, অলমোস্ট একটা গ্রুপ অফ কোম্পানির মতো তার ছিল। সব সময় সেইখান থেকে তার ব্যবসা যখন খারাপ অবস্থা হয়, শেষের দিকে আরো খারাপ অবস্থা, এই যে টাকা পয়সা ভিকটিমকে দিয়েছে, দেওয়ার পরে সে অলমোস্ট নিঃস্ব হয়ে যায়। তারপরে ভিকটিমে তার কাছে ক্রমান্বয়ে আরো টাকা দাবি করেছিল, তাকে বিভিন্ন ধরনের প্রেসার দিচ্ছিল। এইটার থেকে তার একটা ক্ষোভ হয়েছিল। তার কাছে মনে হচ্ছে যে ভিকটিমকে যদি এলিমিনেট করা হয়, এটাই তার জন্য একমাত্র শান্তির বিষয় হবে। এটা হলো তার বক্তব্য আর কি। ওই ক্ষোভের দিকটা বিবেচনা করেই সে 1 বছর আগে থেকে পরিকল্পনা করেছিল। এতে বোঝা গেছে সে এই যে খুনটা করেছে খুব ঠান্ডা মাথায়, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে যে তাকে খুন করেছে এরকম না। সে 1 বছর আগে থেকে সে প্ল্যান করার পরে সে কিভাবে খুন করবে, সে অস্ত্র খুঁজতেছিল কার কাছ থেকে কেনা যায়। শেষ পর্যন্ত 3 মাস আগে কিন্তু সেই অস্ত্রের সন্ধান পায় এক ব্যক্তির কাছ থেকে কিনে। সে নাকি 1 লক্ষ টাকাই নাকি তার কাছে দাবি করেছিল। যত দাবি করেছে সেই 1 লক্ষ টাকাতে অস্ত্রটা কেনে এবং 5,000 টাকা অতিরিক্ত নেয় আসা যাওয়ার ভাড়ার জন্য। অস্ত্র কেনা সহজ নয় বলেই তো তার অনেক সময়, দেখেন 1 বছর আগে সে হত্যার পরিকল্পনা করেছে, সে অস্ত্র কিনেছে কিন্তু 3 মাস আগে। অর্থাৎ তার হত্যার পরিকল্পনা করারও কিন্তু 8-9 মাস পরে অস্ত্র কিনেছে। সে লেগেছিল অস্ত্র কেনার পিছনে, বিভিন্ন জনকে সে জিজ্ঞাসাবাদ করেছে, বিভিন্ন গ্রুপের সাথে মিশেছে যে কিভাবে একটা অস্ত্র কেনা যায়, শেষ পর্যন্ত সে সফল হয়েছে। এখানে আমরা সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ দেখে আমরা যেই দুইজনকে গ্রেপ্তার করেছি, যে মূল ঘটনা ঘটিয়েছে এবং তার সহযোগী পলাশ, তার স্ত্রীর বড় ভাই, আমরা এই দুইজনকে আমরা নিশ্চিত হয়েছি। এবং আমরা সন্দেহ করতেছি যে আর একজন আছে। আমরা যেহেতু এটা তদন্ত চলতেছে এবং অভিযান চলমান আছে, আমরা তার আইডেন্টিটিটা প্রকাশ করছি না এখন। এখানে সিসি ক্যামেরার যেটা আমরা দেখেছি যে ঘটনা যখন ঘটে ওই সময় তার সহযোগী ছিল এই আপনার এই যে নয়নের। আর পুরো সময়টাই, ঘটনা ঘটার পর থেকে শুরু করে আমরা যে গ্রেপ্তার করেছি, এই পুরো সময়টাই আলটিমেটলি সে তাকে সহযোগিতা করেছে এবং দুইজনের মধ্যে কথাবার্তা বলেছে, পরিকল্পনা করেছে, পুরো সময়টাই এরা একসঙ্গে ছিল। মানে যেহেতু ব্যবসায়ী, অন্য কোনো ব্যবসায়ীর কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা বা টাকা দাবি এরকম ছিল কি, না শুধু এই ব্যক্তির কাছ থেকে? আচ্ছা, সুন্দর কোশ্চেন। আমরা আসলে ওই তথ্যটা এখন পর্যন্ত পাই নাই। আমরা যেহেতু এটা নিয়েই কাজ করেছি, এটাই আমরা নিশ্চিত হয়েছি তার বক্তব্যের মাধ্যমে যে শুধুমাত্র তার সাথেই ঝামেলা ছিল। বাকি সবার কাছে ঝামেলা ছিল কি না সেটা তদন্তে আসলে উঠে আসবে। ওকে, আপনাদেরকেও ধন্যবাদ।